সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজ বাড়িতেই ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। কেন আত্মহত্যার পথ বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? খেল খতম হয়ে গেল, দিল্লির মসনদ ভেঙে চুরমার হয়ে গেল এবং নরেন্দ্র মোদীর সিংহাসন টুকরো টুকরো হয়ে গেল। এই অভিজিতের হাতে নরেন্দ্র মোদীর পতন ঘন্টা বেজে গেল। যেই কারণে এবার ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর পতন ঘন্টাও বেজে গেছে। ইতিমধ্যেই ভারতের তেলাপোকাদের সাথে ভারতের সুপারস্টার থালাপতি বিজয় তিনি রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন এবং নরেন্দ্র মোদীকে এবার একেবারে প্রকাশ্যে ধোলাই দিয়েছেন। শেখ হাসিনার মতোই বা নেপালের মতোই পতনের মুখে এবার নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী। আপনারা জানেন রীতিমতো নরেন্দ্র মোদীর বাসভবনে হামলা করেছে শিক্ষার্থীরা। এইমাত্র একটি আন্তর্জাতিক নিউজ দেখতে পেলাম, কাশ্মীর, মণিপুর, ত্রিপুরা সব জায়গায় মোদী বিরোধী আন্দোলনে মানুষ নেমে পড়েছে। এই আন্দোলনটা শুধু মোদী বিরোধী থাকবে না, সেই আন্দোলনটা চলে যাবে কাশ্মীরের স্বাধীনতা, পাঞ্জাবের স্বাধীনতা, সেভেন সিস্টারের স্বাধীনতা। তারা কিছু দিনের ভিতরেই আপনারা দেখতে পারবেন যে তারা নিজ নিজ পতাকা উত্তোলন করবে এবং স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করবে। এটাই ভারত বাংলার সবচাইতে বড় মুখ্যম সময় বলে আমি মনে করছি। বারবার কিন্তু ভারতকে সতর্ক করা হয়েছিল যে শেখ হাসিনা হচ্ছে একটা কুপা, সে যেখানে যাবে এই ধরনের ঘটনাই ঘটবে। ভারত তো শুনে নেই আমাদের কথা, শেখ হাসিনাকে জায়গা দিয়েছে, এখন পরবর্তী ঠেলা সামলাও। প্রিয় দর্শক, প্রতিবার জুলাই মাস আসলেই স্বৈরাচারদের গদি লড়ে যায়। প্রিয় দর্শক, এবার এই জুলাইয়ের পাল্টায় পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রিয় দর্শক, 24-এর আন্দোলনের সময় ভারতের ছাত্র জনতা বাংলাদেশের ছাত্র জনতার প্রতি সংহতি জানিয়েছিল। তারা বাংলাদেশের ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিল। বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তো কলকাতার ছাত্র জনতা বিক্ষোভ এবং সমাবেশও ডেকেছিল। প্রিয় দর্শক, সবশেষে এখন যেহেতু তারা মাঠে নেমেছে স্বৈরাচার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের ছাত্র জনতারও কি উচিত নয় তাদের প্রতি সংহতি জানানো এবং তাদের মিডিয়াগুলো বাংলাদেশকে উগ্রপন্থী এবং বাংলাদেশের ছাত্র জনতাকে বারবার রাজাকার ট্যাগ দিয়ে এই আন্দোলনটিকে বা 24-এর আন্দোলনটিকে ভিন্ন দিকে মোড় দিতে চেয়েছিল। ঠিক বাংলাদেশের মিডিয়ারও কি এই মুহূর্তে উচিত নয় নরেন্দ্র মোদীর বিপক্ষে গিয়ে ভারতের ছাত্র জনতার পক্ষে বিভিন্ন ভয়েস তৈরি করা? আপনি কি মনে করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এরই সাথে সাথে নরেন্দ্র মোদীর এই মুহূর্তে ঠিক কি অবস্থা হয়েছে? তিনি কি আসলে ক্ষমতায় আর টিকতে পারবেন নাকি তার ক্ষমতা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে ইতিমধ্যেই? সেটিও আশা করছি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটু লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। মোদীর খেল খতম হয়ে গেল, নমরুদ হয়ে ওঠা, ফেরাউন হয়ে ওঠা নরেন্দ্র মোদী মনে করেছিল কেউ তাকে তার ক্ষমতার মসনদ থেকে সরাতে পারবে না। কিন্তু অবশেষে আজকে দিল্লিতে এমন এক রণক্ষেত্র হয়েছে যে রণক্ষেত্রের হুঙ্কারে, সেই রণক্ষেত্রের তাপে দিল্লির মসনদ ভেঙে চুরমার হয়ে গেল এবং নরেন্দ্র মোদীর সিংহাসন টুকরো টুকরো হয়ে গেল। অভিজিৎ এমন একজন ব্যক্তি, এমন একজন নাম, এই অভিজিতের হাতে নরেন্দ্র মোদীর পতন ঘন্টা বেজে গেল। কি প্রিয় দর্শক, বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়াতে আমরা দেখেছিলাম যে কিভাবে বিদ্রোহী গোষ্ঠীকে ফান্ডিং করার মাধ্যমে, সমর্থন দেওয়ার মাধ্যমে এই নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার বিদ্রোহীদেরকে উস্কে দিয়েছিল পাকিস্তানকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার জন্য। অবশেষে সেই ভারতের ভিতরে কি তাহলে পাকিস্তান বড় ধরনের ষড়যন্ত্র বাস্তবায়ন করার এক নীল নকশা তৈরি করেছে? পেছন থেকে কি চীন অর্থ দিয়ে সহায়তা করছে এই ছাত্র জনতাকে? হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ছাত্র জনতা আজকে দিল্লির এই যন্তর মন্ত্র এলাকায় জড়ো হয়েছিল। এত ছাত্র জনতাকে একত্রিত করার অর্থ এই অভিজিৎ কোথায় পেল? অনেক বিশ্লেষক ইতিমধ্যে উল্লেখ করেছে নিশ্চয়ই এর পেছনে পাকিস্তান এবং চীনের হাত থাকতে পারে। যেভাবে পাকিস্তানের অভ্যন্তরে পালস লিবারেশন আর্মিকে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে সহায়তা করছে বিজেপি এবং নরেন্দ্র মোদী সরকার পাকিস্তানকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার জন্য, পাকিস্তানকে দুর্বল করে দেওয়ার জন্য, সেম একইভাবে এই মুহূর্তে ভারতকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার জন্য পাকিস্তানও থেমে নেই। মনে রাখতে হবে, ভারত তুমি যেমন নিজে ষড়যন্ত্র করতে পারো, সেম পাকিস্তানও কিন্তু তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। তুমি যেভাবে মুসলিমদের ধর্মীয় স্থাপনাগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়ে টুকরো টুকরো করে দিচ্ছ, গুড়িয়ে দিচ্ছ, মনে করছো যে হয়তো তুমি এভাবে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার মাধ্যমে ভারতে তুমি ক্ষমতার মসনদে আজীবন টিকে থাকতে পারবে। কখনো নাই। এই মুসলিমরা তোমার বিরুদ্ধে হয়তো কোনো ধরনের আন্দোলনে যাবে না, অ্যাকশনে যাবে না, কিন্তু এবার তোমার বিরুদ্ধে যে ছাত্র জনতা আন্দোলনে গিয়েছে এবং সেই আন্দোলনে তোমার মসনদ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল।
আজকে দীর্ঘ 3 ঘন্টা ধরে দিল্লিতে এই রণক্ষেত্র পরিণত হয়েছিল। দিল্লির এই রণক্ষেত্র শেষ পর্যন্ত পুলিশ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছিল। পুলিশের ব্যারিকেড ভেঙে এই লক্ষ লক্ষ ছাত্র জনতা তারা শেষ পর্যন্ত সংসদ অভিমুখে যাত্রা শুরু করে। ভারতের ককরোচ জনতা পার্টি সিজিপি লং মার্চ ছিল আজকে, অর্থাৎ লং মার্চ টু পার্লামেন্টকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিণত হয়েছিল এই দিল্লির রাস্তা। নিষেধাজ্ঞা এবং ব্যারিকেড উপেক্ষা করে হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থী এবং তরুণরা তারা রাজপথে নেমে এসেছিল। তবে শেষ পর্যন্ত তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছেড়ে পুলিশ। মূলত মেডিকেলে ভর্তি পরীক্ষা, নিটে অনিয়ম এবং যে দুর্নীতি করা হয়েছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র দ্বারা, সেই দুর্নীতির বিরুদ্ধে শেষ পর্যন্ত অবস্থান নেওয়া এবং এই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই আন্দোলনের ডাক দিয়েছিল সিজেপি। কিন্তু এই দুর্নীতিবাজ ধর্মেন্দ্র পদত্যাগ করেনি, উল্টো বিজেপি তার পক্ষ নিয়েছে। আর যে কারণে সকাল থেকেই সেন্ট্রাল দিল্লির প্রধান বিক্ষোভস্থল যন্তর মন্তরে জড়ো হতে থাকে হাজার হাজার তরুণ আন্দোলনকারী। মিছিল নিয়ে তারা পার্লামেন্টের দিকে এগোতে চাইলে এবং একাধিক স্থানে বসানো নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পুলিশের সাথে সরাসরি তাদের মুখোমুখি সংঘর্ষ শুরু হয়ে যায়। এতে করে বেশ কয়েকজন আন্দোলনকারী এবং পুলিশ সদস্যও আহত হয়। কিন্তু তারপরেও আন্দোলনকারীরা থেমে যায়নি। তাদেরকে শেষ পর্যন্ত ছত্রভঙ্গ করার জন্য টিয়ার সেল ছোড়া হয়, কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়, এমনকি লাঠিচার্জ করা হয়। দিল্লির বেশ কিছু এলাকায় এই আন্দোলন দমানোর জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যেভাবে দেখেছি বেলুচিস্তানে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহীদেরকে উস্কে দেওয়ার মাধ্যমে ভারত মূলত সরাসরি সমর্থন জানিয়ে পাকিস্তানকে দুর্বল করার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চাচ্ছে, সেম একইভাবে এবার এই অভিজিতদের মাধ্যমে হয়তোবা ছাত্র জনতাকে উস্কে দিয়ে পাকিস্তানও এই ঘটনা ঘটাতে পারে। কিন্তু মনে রাখতে হবে এই আন্দোলন এখানেই শেষ নয়। এই আন্দোলন ক্রমান্বয়ে আরও দানা বেঁধে উঠে দিল্লির মসনদকে কাঁপিয়ে দেবে এবং এই বিজেপির একেবারে সংসদ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে। আজকে সকাল থেকে দিল্লি পুলিশের পক্ষ থেকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল, একমাত্র যন্তর মন্তর এলাকা ছাড়া অন্য কোনো এলাকায় শোভাযাত্রা, মিছিল, বিক্ষোভ সমাবেশ করা যাবে না, সম্পূর্ণ নিষিদ্ধ। 144 ধারা জারি করা হয়। কোনো ব্যক্তি যদি এই নির্দেশ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই ছাত্র জনতা যখন জেগে ওঠে তখন তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারে না, সেটারই আরেকবার প্রমাণ হয়ে গেল। প্রিয় দর্শক, যে নরেন্দ্র মোদী নিজের দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারে না, এমনকি যে ব্যক্তি নিজের দেশের ভিতরে বৈষম্য কায়েম করে রেখেছে, সে কিনা বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন সময় কথা বলার মাধ্যমে বাংলাদেশে নাকি বৈষম্য হচ্ছে এ ধরনের কথা বলার মাধ্যমে বাংলাদেশের ভিতরে অস্থিরতা সৃষ্টি করতে চায়। বাংলাদেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, এটা উল্লেখ করার মাধ্যমে বাংলাদেশকে সাম্প্রদায়িকভাবে একটা সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার যে বিভিন্ন ষড়যন্ত্র, সেটা সে একের পর এক বাস্তবায়ন করতে চায়। তবে এই ষড়যন্ত্রকারী রাষ্ট্র ভারতের একেবারে রাজধানীতে আন্দোলন শেষ পর্যন্ত জানান দিল ভারতই ভেঙে যাবে আগে। পাকিস্তান এবং বাংলাদেশ এবং চীন তারা অখণ্ড থাকবে। এই রাষ্ট্রগুলোর বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন ভারত, তারা ইসরায়েলের মতন যতই ষড়যন্ত্র করাকে পছন্দ করুক না কেন, কোনোভাবে তারা সফল হতে পারবে না। শেষ পর্যন্ত তাদের মসনদের ভিত কেঁপে গেল এবং এই নরেন্দ্র মোদীর পতন হবে, নমরুদের পতন হবে, ফেরাউনেরও পতন হবে। বন্ধুরা, একটু কল্পনা করুন তো, দেশের রাজধানী একদম উত্তাল, চারিদিকে পুলিশের বাঁশির শব্দ, টিয়ার শেল আর লাখ লাখ তরুণ তরুণীর চিৎকার। আর ঠিক সেই মুহূর্তে দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিকে বিশেষ নিরাপত্তা বলয়ে সংসদ ভবন থেকে দ্রুত বের করে নেওয়া হচ্ছে। হঠাৎ কি এমন ঘটলো ভারতে? কেন রাতারাতি দিল্লির রাজপথ রূপ নিল এক রণক্ষেত্রে? এই আন্দোলনটা কি শুধু একটি পরীক্ষার অনিয়ম নিয়ে, নাকি এর পিছনে লুকিয়ে আছে মোদী সরকারের বড় রাজনৈতিক পতনের সংকেত? ভারতের রাজধানীর কেন্দ্রবিন্দু নয়া দিল্লিতে গত সোমবার যা ঘটে গেছে তা সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় এক তোলপাড়। আসলে বিগত কয়েক মাস ধরে ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে একটা ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে শিক্ষার্থীদের অন্তরে। হাজার হাজার শিক্ষার্থীর অভিযোগ, পরীক্ষার প্রশ্ন আগে থেকেই লিক হয়ে গেছে এবং পুরো প্রক্রিয়ায় মারাত্মক সব দুর্নীতি হয়েছে। কিন্তু সরকার বিষয়টিকে প্রথম দিকে খুব একটা গায়ে মাখা নাই, বুঝছেন। আর এই অবহেলায় জন্ম দেয় এক আগ্নেয়গিরির। গত সোমবার ভারতের সংসদের বর্ষীয়কালীন অধিবেশন চলছিল। ঠিক সে সময়ই ককরোচ জনতা পার্টি বা সিজিপি নামের একটি ছাত্র ও যুব সংগঠনের নেতৃত্বে হাজার হাজার ক্ষুব্ধ আন্দোলনকারী সংসদ ভবনের দিকে কদমে কদমে এগিয়ে আসে। নিরাপত্তা বাহিনী একের পর এক ব্যারিকেড ভেঙে তারা সংসদ ভবনের মূল ফটকের একদম কাছাকাছি পৌঁছে যায়। বন্ধুরা, পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে ভেতরে উপস্থিত থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিরাপত্তার স্বার্থে দ্রুত ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এখন প্রশ্ন উঠতেই পারে, হঠাৎ করে একটা মেডিকেল পরীক্ষার অনিয়ম কিভাবে এত বড় গণ আন্দোলনের রূপ নিল?
আর ককরোচ জনতা পার্টি নামটা শুনলে অনেকেই হয়তো প্রথমে হেসেছেন এই নাম শুনে, কিন্তু আজ তারাই কেন মোদী সরকারের দুশ্চিন্তার মূল কারণ? আসুন পেছনের আসল অংশটা একটু সহজ ভাষায় বুঝে দেখি। এই আন্দোলনের পিছনে মূলত কাজ করছেন তরুণ প্রজন্মের একটা ক্ষোভ। 2024 সালে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। রাজনৈতিকভাবে তিনি শক্তিশালী হলেও গত মে মাস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হওয়া এই সিজিপি সংগঠনটি তরুণদের মনস্তত্ত্ব বুঝে ফেলে। খুব অল্প সময়ের মধ্যেই তারা অনলাইনে লাখ লাখ ফলোয়ার তৈরি করে। শিক্ষা ব্যবস্থার সংস্কার, দুর্নীতির অবসান এবং বিশেষভাবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তারা রাস্তায় নেমে আসে। সোমবারের সেই মিছিলে যখন পুলিশ কাঁদানে গ্যাস, লাঠিচার্জ আর রাবার বুলেট চালায়, তখন জল আরো ঘোলা হয়ে যায়। সরকারি হিসেবে আহতের সংখ্যা 60 বলা হলেও আন্দোলনকারীদের দাবি আহতের সংখ্যা কয়েকশো ছাড়িয়ে গেছে। আন্দোলনকারীদের উপর চরম বল প্রয়োগের এই ঘটনাটি সাধারণ মানুষের মনে এক ধরনের ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। দিল্লি থেকে শুরু হওয়া এই স্পার্ক এখন পুরো ভারতে ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে। যদি আমরা ইতিহাসের পাতায় একটু পিছনে ফিরে তাকাই, তবে দেখব মোদী সরকার 10 বা 11 বছরের ইতিহাসে কিন্তু আন্দোলন কিন্তু নতুন কিছু নয়। এর আগেও বিশাল পরিমাণের কৃষক আন্দোলন কিন্তু আমরা দেখেছি, যা দিনের পর দিন দিল্লির সীমানায় চলেছিল এবং শেষ পর্যন্ত সরকারকে পিছু হটতে বাধ্য করেছিল। কিন্তু এবারের ছাত্র আন্দোলনের সঙ্গে আগের আন্দোলনগুলোর একটা সূক্ষ্ম তফাৎ আছে বন্ধুরা। কৃষক আন্দোলন ছিল মূলত একটি নির্দিষ্ট পেশাজীবী শ্রেণীর আন্দোলন, কিন্তু ছাত্র ও তরুণদের আন্দোলন সরাসরি দেশের ভবিষ্যতের সাথে যুক্ত। যে তরুণ সমাজ সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, যারা একটি দেশের ভোটের রাজনীতি এবং জনমত তৈরির সবচেয়ে বড় ভূমিকা রাখে, তাদের এই রাজপথে নেমে আসা সরকারের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ। রাজনীতি বিশ্লেষকরা বলতেছেন 2024 সালের নির্বাচনের পর মোদী সরকারের জন্য এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যেভাবে হাজার হাজার তরুণ যন্ত্রমন্ত্রে অবস্থান নিয়েছে এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা সরবে না, তা থেকেই বোঝা যায় এই আন্দোলন কেবল একটি পরীক্ষার অনিয়মের ভিতরে সীমাবদ্ধ নেই বন্ধুরা। এটি ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের আন্দোলনে রূপ নিচ্ছে। এখন দেখা যাক এই উত্তাল পরিস্থিতির শেষ পরিণতি আসলে কি হতে পারে এবং পুরো বিশ্ব কেন ভারতের এই ভিতরের রাজনীতির পরিস্থিতির দিকেই গভীরভাবে এখন নজর রাখতেছে। রাখাটা স্বাভাবিক, জনগণের উপর হাত উঠাইছে। আন্তর্জাতিক রাজনীতি এবং ভূ রাজনীতির প্রেক্ষাপটে ভারতের অভ্যন্তরীণ স্থায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ। ভারত যখন নিজেদের বিশ্বে এক উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি হিসেবে তুলে ধরছে, ঠিক তখনই দেশের রাজনীতিতে এমন নজিরবিহীন ছাত্র বিক্ষোভ আন্তর্জাতিক অঙ্গনে সরকারের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে বন্ধুরা। প্রথমত সরকারের সামনে এখন দুটি পথ খোলা আছে, ঠিক আছে? আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে শিক্ষামন্ত্রীকে সরিয়ে পুরো প্রক্রিয়ায় নিরপেক্ষ তদন্ত করা, অথবা কঠোর হাতে এই আন্দোলন দমন করা। কিন্তু ইতিহাস বলে তরুণদের আন্দোলন শক্ত হাতে দমন করতে গেলে পরিস্থিতি অনেক সময় সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যেমন বাংলাদেশে গেছিল, আপনারা দেখছেন, বুঝছেন। দ্বিতীয় একটা সম্ভাব্য কারণ হয়েছে সাধারণ মানুষের জন্য এর বার্তা খুব স্পষ্ট। শিক্ষা ও কর্মসংস্থানের মতো মৌলিক বিষয়গুলোতে যখন তরুণরা অনিশ্চয়তা দেখে, তখন রাজনৈতিক প্রভাব ভেঙে তারা রাস্তায় নামতে দ্বিধা করে না। নয়াদিল্লির রাজপথের এই উত্তাপ প্রমাণ করতেছে যে ভারতের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বন্ধুরা। যেখানে ডিজিটাল মাধ্যমে গড়ে ওঠা আন্দোলন রাজপথ কাঁপিয়ে দিতে পারে, তাহলে পুরো বিষয়টিকে যদি আমরা এক সুতায় গাঁথি, তবে বলাই যায় একটি পরীক্ষা প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে শুরু হওয়া ক্ষোভ আজ ভারতের সর্বোচ্চ প্রশাসনিক কাঠামোকে কাঁপিয়ে দিচ্ছে। সংসদ ভবন ছেড়ে মোদির এই পালানোর দৃশ্যটা খুব ভালো লাগছে, বুঝছেন। এটা তাৎক্ষণিক পদক্ষেপ হতে পারে, পালাইতে পারছে, কিন্তু এটি ক্ষমতার অন্দিলে যে বার্তাটা দিয়ে গেছে তা অনেক দূর যাবে। এখন দেখার বিষয় হলো ভারতের মোদী সরকার কি এই আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে শান্তিপূর্ণ সমাধানের দিকে হাঁটবে, নাকি ক্ষমতার দাপটে এই আন্দোলন চেপে ধরার চেষ্টা করবে। আজকের এই পুরো ঘটনাটি বিশ্লেষণ করে আমি আপনাদের সামনে করলাম। তো আপনাদের কি মনে হয়, তরুণদের এই দাবি কি মেনে নেওয়া উচিত, নাকি আন্দোলনের পিছনে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ কাজ করতেছে? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কি হচ্ছে এখন দিল্লিতে? সিংহাসন ছেড়ে সুড়ঙ্গ দিয়ে পালালেন নরেন্দ্র মোদী। ছাত্র সমাজ এখন রাস্তায় এক দফা দাবির দিকে এগিয়ে যাচ্ছে এখন ভারতের তরুণ সমাজ। গতকাল আমরা দেখলাম যেভাবে ছাত্রদের উপরে হামলা করেছে, আমরা এই হামলার নিন্দা এখন বিশ্বব্যাপী হচ্ছে। কি হবে নরেন্দ্র মোদীর ভবিষ্যৎ আর বিজেপির ভবিষ্যৎ? অপরদিকে চায়না এবং বাংলাদেশ এদিক থেকে যেই 7 সিস্টার নিয়ে সেই তারা সমস্যায় আছে, ওই সমস্যার ভিতরেই এখন দিল্লির সিংহাসনের সমস্যা। আমাদেরকে আর কত
দাবিয়ে রাখবে ভারত নিজেই এখন সেই দাবানলে পড়ে গিয়েছে বলে বিশ্বের সকল রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। আপনারাও দেখছেন সারা মিডিয়া জুড়ে কি আলোচনা হচ্ছে। তাই নরেন্দ্র মোদীর ভবিষ্যৎ, শেখ হাসিনার ভবিষ্যৎ কিন্তু একই সুতায় গাঁথা। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।